গাজার উপর নির্মম প্রতিশোধ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথাটা শুনে হয়তো আপনি কিছুটা চমকে উঠেছেন, কারণ আপনার ধারণা গাজার উপর নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। ট্রাম্প স্রেফ সহায়তা করছেন, কিন্তু তিনি প্রতিশোধ নিচ্ছেন কিভাবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের 2020 সালের ঘটনাবলীর দিকে একটু নজর ফেরাতে হবে। 2020 সালের 28 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেন। On Sunday, I delivered to Prime Minister Netanyahu my vision for peace, prosperity, and a brighter future for the Israelis and Palestinians. এই পরিকল্পনাটি ট্রাম্পের ইহুদি জামাতা এবং তার সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনারের নেতৃত্বে একটি দল তৈরি করেছিল। এই পরিকল্পনায় বলা হয়েছিল, ফিলিস্তিন কেবল নামে মাত্র একটি রাষ্ট্র হবে। ফিলিস্তিনের আকাশসীমা ও স্থল সীমান্তের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকবে। ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব থাকবে না, ফিলিস্তিনিদের কোনো অস্ত্র থাকতে পারবে না, ফিলিস্তিনের অর্থ ব্যবস্থা ইসরায়েল ও আমেরিকার নির্ধারিত ব্যবস্থায় চলতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফিলিস্তিনি ও আরব দেশগুলো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করলে এবার ভিন্ন পথে হাঁটেন ট্রাম্প ও তার মেয়ের জামাই জায়নিস্ট কুশনার। দুই আবাসন ব্যবসায়ী মধ্যপ্রাচ্যের ভোগবাদী দেশগুলোর নেতাদের ব্যবসা ও অতি মুনাফার লোভ দেখানো শুরু করেন। 2011 সালে কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $200 কোটি বিনিয়োগ করেন। এরপর কাতার 20 কোটি এবং সংযুক্ত আরব আমিরাত $20 কোটি বিনিয়োগ করে। 2025 সালের জানুয়ারিতে এই অ্যাফিনিটি পার্টনার্স ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠান ফোনিক্স ফাইন্যান্সিয়ালের প্রায় 10% শেয়ার কিনে নেয়। ফোনিক্স হচ্ছে সেই প্রতিষ্ঠান যেটি পশ্চিম তীরে ইহুদিদের জন্য অবৈধ বসতি নির্মাণ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। অর্থাৎ মুসলিম দেশগুলোর টাকা বিনিয়োগ করা হচ্ছে ফিলিস্তিনিদের নিধন উচ্ছেদের জন্য, আর এর বিনিময়ে মুসলিম দেশগুলো বিশাল অঙ্কের মুনাফার স্বপ্ন দেখছে ইসরায়েলের কাছ থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2024 সালের মার্চে কুশনার এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজার জমির দাম অনেক বেশি, এই ফিলিস্তিনিদের বের করে দিয়ে সেখানে আবাসন প্রকল্প নির্মাণ করা উচিত। ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে ইসরায়েল বা মিশরের নেগেভ মরুভূমিতে পাঠিয়ে দেওয়া যেতে পারে। In Gaza's waterfront property, it could be very valuable from Israel's perspective. I would do my best to move the people out and then clean it up, but I don't think that Israel... কুশনারের এই মন্তব্যের 11 মাসের মাথায় 2025 সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলনে জানালেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নিতে চায় এবং সেখানে অবকাশ যাপন কেন্দ্র তৈরি করতে চায়, আর এর জন্য গাজাবাসীকে মিশর বা জর্ডানে পুনর্বাসন করা হবে। And we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site. বড়ই মচৎকার, শ্বশুর আব্বা ক্ষমতায় আসার পরপরই তার মুখ থেকে নিজের পরিকল্পনার কথা বের করে আনলেন জামাই বাবাজি। ট্রাম্পের এই ঘোষণার পরের দিনই ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের এই পরিকল্পনার পিছনে সম্পূর্ণ কলকাঠি নেড়েছিল কুশনার। ট্রাম্পের এই ঘোষণার তীব্র সমালোচনা শুরু করে মিশর ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা থেকে এই সমালোচনা ছিল না, বরং ফিলিস্তিনিদের ওই দেশগুলোর উপর চাপিয়ে দেওয়া হবে সেই আশঙ্কায় ছিল এই সমালোচনা। আগেই তো বলেছি, মধ্যপ্রাচ্যের শেখরা ফিলিস্তিনিদের আবাসস্থলকে এখন ব্যবসার পুঁজি মনে করছে, তাই তারা ইহুদিবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের আবাসস্থলে অবকাশ যাপন কেন্দ্র তৈরি করতে চায়। কিন্তু এই হতভাগা ফিলিস্তিনিদের কোথায় ফেলা যায় সেটা নিয়েই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পরপর দুবার মেয়ের জামাইয়ের দেওয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করলো আরব দেশগুলো, আর স্বাভাবিকভাবেই শ্বশুর ট্রাম্পের ইজ্জতে লেগেছে বিষয়টি। রকচটা আবাসন ব্যবসায়ী ট্রাম্পের যে ব্যাপক মেজাজ খারাপ হয়েছে তা বলাই বাহুল্য। চাপের মুখে তিনি তার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে আসার ঘোষণা দেন। তবে পর্দার আড়ালে তখন শুরু হয়ে গেছে অন্য খেলা। এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ফিলিস্তিনিদেরকে নিষ্ঠুরভাবে তাদের বাসভূমি থেকে উচ্ছেদের জঘন্য পরিকল্পনা তৈরি করে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিচার ও শান্তি বিভাগের প্রভাষক জশ রিয়েবনার বলেন, ট্রাম্পের প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই ভয়াবহ সহিংসতা পুনরায় শুরু করার অনুমতি দেন। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন বলেন, ট্রাম্প এবং নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের তাদের ইচ্ছায় একমত,
হয় তাদের হত্যা করে অথবা জাতিগত নির্মূল এবং জোরপূর্বক অপসারণের মাধ্যমে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মার্চের প্রথম সপ্তাহে গাজাবাসীকে উৎখাত করতে ইসরায়েল অপারেশন গিডিয়ন চ্যারিয়ট বা গাজা বিজয় অভিযান পরিকল্পনা করে এবং মে মাসে ইসরায়েলি মন্ত্রিসভা এর অনুমোদন দেয়। অবশ্য মার্চ থেকে এই পরিকল্পনা আংশিকভাবে বাস্তবায়ন শুরু হয়ে যায়। 2রা মার্চ থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ব্যাপকভাবে গাজার বেসামরিক নাগরিকদের হত্যা শুরু হয়। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ 6 মে বলেছিলেন, গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। বেসামরিক লোকদের দক্ষিণে হামাস বা সন্ত্রাসবাদবিহীন একটি মানবিক অঞ্চলে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই জানতো গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করলে আন্তর্জাতিক সমালোচনা শুরু হবে। তাই ট্রাম্পের পিছু হটার ঘোষণার পরপরই ফেব্রুয়ারিতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF নামের একটি ত্রাণ বিতরণকারী সংস্থা প্রতিষ্ঠা করে ট্রাম্প প্রশাসন। মজার ব্যাপার হচ্ছে, ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েল এই প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণরূপে সমর্থন দেয়। শয়তান যদি কোনো ভালো কাজ করে তাহলে বুঝতে হবে এর মধ্যেও শয়তানি আছে। ইসরায়েলের বেলায় এটা তো 16 আনাই সত্য। ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের শয়তানি ধরা পড়ে 27 মে। ওই দিন GHF এর কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে গেলে গুলি শুরু করে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় হতাহত হয় শতাধিক ফিলিস্তিনি। প্রতিদিনই ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা ত্রাণ সংগ্রহ করতে গেলে তাদের পাখির মতো গুলি করে মারছে ত্রাণ কেন্দ্রে মোতায়েন করা ইসরায়েলি সেনারা। 28 জুন পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 549 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ 27 জুন একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি চালাতে নির্দেশ দিয়েছিল সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা। এই কমান্ডাররা নিশ্চয়ই নিজে থেকে নির্দেশ দেননি, তারা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে অর্থাৎ সরকারের কাছ থেকে এই নির্দেশ পেয়েছিল বলে ধরে নেওয়া যায়। অর্থাৎ ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে নিরাপরাধ ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে। এর উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিরা হয় অনাহারে মরবে আর নইলে গুলি খেয়ে মরবে। বাঁচার একমাত্র উপায় গাজা থেকে পালাও। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ স্বীকার করেছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ট্রাম্পের যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন হচ্ছে। আর এই পরিকল্পনাটি বাস্তব রূপ নিচ্ছে ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে। ইহুদিবাদীদের দোষর ট্রাম্প এভাবেই বদলা নিচ্ছেন তার প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য। আর মধ্যপ্রাচ্যের ঘোমটা পড়া শাসকরা নিজেদের ব্যবসা বিস্তার আর মুনাফার লোভে হাত মিলিয়েছে এই মানবতার শত্রুদের সঙ্গে। ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষদের প্রতি কোনো আবেগ এই মুনাফাখোরদের মধ্যে আর কাজ করে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।